ইসরায়েলি বর্বরতার প্রতিবাদের ঢেউ বাংলাদেশও, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারা দেশের ছাত্রলীগের সংহতি পদযাত্রা। উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ মধ্যরাতে, সমর্থন পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ, সম্পদে এমপিদেরও পেছনে ফেলেছেন চেয়ারম্যান প্রার্থীরা। মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম, জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগ, চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঢাকা চট্টগ্রামের মধ্যে, আর রাজশাহী এবং রংপুরে দু এক জায়গায় হবে। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলো নেভেনি, সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। বন রক্ষায় প্রশাসন ব্যর্থ বলছেন বিশেষজ্ঞ। এবং রাজশাহীতে শত কোটি টাকার জমি নিয়ে বিপাকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, দখলে নেওয়ার তৎপরতায় মেয়র লিটনের ঘনিষ্ঠজন। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের ঢেউ লেগেছে বাংলাদেশেও। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান নেতারা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। স্লোগানে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনের উপর ইসরায়েলের চলমান হামলা ও বর্বরতার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি। মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রায় অংশ নেন হাজারো ছাত্রলীগ নেতাকর্মী। সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। এ বর্বরতার কারণে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক এবং সেই জন্য আজকে ছাত্রলীগের এই আন্দোলন। সারা বিশ্বে মুসলমানদের প্রতি যে প্রতিহিংসা এবং যে নিপীড়ন চলছে, আমরা এর বিরুদ্ধে সবাই মিলে একতাবদ্ধ হয়েছি। ইসরায়েলের যে অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়া ফিলিস্তিনের শিক্ষার্থীরা। দুঃসময়ে বাংলাদেশের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to send my heart for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. I will thank the Student League at Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. আগ্রাসনের জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে। আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে সাসপেনশনের শিকার হয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনের উপর অমানবিক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ারও দাবি জানায় ছাত্রলীগ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে এত প্রতিবাদের পরও গাজায় গণহত্যার পথে অনড় ইসরায়েল। এবার লক্ষ্যবস্তু রাফার পূর্বাঞ্চল। স্থল অভিযানের লক্ষ্যে সেখানকার 1 লাখ ফিলিস্তিনিকে সরে যেতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে টানা 3য় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। মুশরিফা নুজহাতের রিপোর্ট। যে যেভাবে পারছে গাজার পূর্বাঞ্চলের রাফাহ ছাড়ছেন। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন অনেকে।
সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই আতঙ্কিত ফিলিস্তিনিরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রাথমিকভাবে রাফাহ শহরের কয়েকটি জায়গা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে। তাদের খান ইউনিস এবং আল মুওয়াসি শহরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। রাফায় অভিযান ছাড়া তেল আবিবের সামনে আর কোনো পথ খোলা নেই। রোববার রাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোনালাপে এই কথা বলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত। উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাফায় স্থল অভিযান উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রমের জন্য কফিনের শেষ পেরেক। জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর শঙ্কা, এই অভিযানের কারণে বহু বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু দেখবে বিশ্ব। শহরটিতে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অভিযান একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। এই পদক্ষেপ থেকে সরে আসতে নেতানিয়াহুকে আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবন্ধে কিছুদিন ধরেই মিশরের কায়রোয় শান্তি আলোচনা চলছিল হামাস ইসরায়েলি প্রতিনিধিদের। উভয় পক্ষ কিছু দাবিতে অনড় থাকায় চুক্তি চূড়ান্ত হয়নি। হামাস বলছে তারা গাজায় স্থায়ী যুদ্ধবন্ধের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে পর্যায়ক্রমে। সেই সঙ্গে রাফায় স্থল অভিযানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে নেতানিয়াহু প্রশাসনকে, এমন দাবি মানতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের জিম্মিদের মুক্তি দিচ্ছে না হামাস। জিম্মিদের ছাড়িয়ে আনতে আমরা নানা উপায়ে চেষ্টা চালাচ্ছি, যা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস এক চুলো ছাড় দিচ্ছে না। তাদের দাবি, গাজা থেকে আমাদের বাহিনী সরিয়ে নিতে হবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে। এসব দাবি ইসরায়েল কখনো মেনে নেবে না। এদিকে টানা তৃতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত আছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। শিকাগো, ভার্জিনিয়া, মিশিগানে একাধারে চলছে আন্দোলন। শনিবার ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ক্যাম্পাসে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এ সময় স্থানীয় দাঙ্গা পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি গ্রেপ্তার করা শুরু করে। শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনাকর পরিস্থিতিতে। ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় নিরাপত্তা রক্ষীরা সেসব শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান স্থল থেকে বের করে নিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। শেষ মুহূর্তের গণসংযোগে দম ফেলার ফুরসত নেই প্রার্থী সমর্থকদের। এলাকাবাসীর চাহিদা প্রাধান্য দিয়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই শেষ মুহূর্তের বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে চায়ের স্টল থেকে পাড়া মহল্লা ও শহর জুড়ে প্রচারণায় সরগরম এলাকাগুলো। আমাদের প্রয়োজন একজন মানবিক চেয়ারম্যান, যিনি গরিবের সুখে দুঃখে আমাদের পাশে ডাকার সত্ত্বেও পাওয়া যাবে। যোগ্য প্রার্থী হিসেবে যেন সবাই তাকেই ভোট দেয়, যে যোগ্য তাকেই ভোট দেয়। জামালপুর সদরে 5 আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়ায় শেষ দিনের প্রচারণায় ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আমি প্রচুর আনন্দ পাচ্ছি। সর্বস্তরের মানুষ, সর্বপেশার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য শুধু তার 8 তারিখের অপেক্ষায় আছে। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে শেষ দিনে চলে জোর প্রচারণা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়া সদর উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। এখানে স্বতন্ত্র প্রার্থীর তেমন উপস্থিতি না থাকায় মাঠে একক আধিপত্য আতার। এছাড়া খোকসায় শেষ দিনের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম রাখে প্রার্থী সমর্থকরা। আগামী 8 মে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর কয়েক ঘন্টা পরেই শেষ হচ্ছে উপজেলার নির্বাচনী প্রচারণা। এই বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। বিএনপি তো এই ভোটে অংশগ্রহণ করছে না, দলীয় প্রতীকবিহীন এই নির্বাচনে প্রচারণার উত্তাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ ন্যান্সি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আর কয়েক ঘন্টা পরই কিন্তু অর্থাৎ রাত 12টায় শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে প্রচারণা। সকাল থেকেই প্রার্থীরা কিন্তু আজ সারাদিন ব্যস্ততায় পার করেছে, অর্থাৎ বিভিন্ন ডোর টু ডোর গেছেন ভোটারদের কাছে এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আপনাকে যদি একটু জানাই যে কুষ্টিয়ায় দুটি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি হচ্ছে খোকসা উপজেলা। কুষ্টিয়া সদর উপজেলায় 2 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা এবং আরেকজন হচ্ছে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আল মামুন। অর্থাৎ এই আসনে কিন্তু এই যে উপজেলায় এখানে তেমন স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন, মোটরসাইকেল যে প্রার্থী রয়েছেন তার কিন্তু তেমন উপস্থিতি না থাকায় আমরা বলতে পারি আতাউর রহমান আতা যিনি বর্তমান চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অনেকটা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। এছাড়াও আমি যদি খোকসা উপজেলার কথা বলি, খোকসা উপজেলায় মোট 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। 6 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে 3 জন আওয়ামী লীগ নেতার, অর্থাৎ একজন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরেকজন হচ্ছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আল শান্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের ভাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা বলতে পারি এই 3 জনের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি না থাকলেও কিন্তু এই খোকসা উপজেলায় আমরা বলতে পারি যে চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রার্থীরা কিন্তু ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতির মধ্য দিয়েই কিন্তু শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে প্রচারণা আজ রাত 12টার সময়। সর্বশেষ আমরা এতটুকুই বলতে পারি যে আসলে কুষ্টিয়া সদর উপজেলায় নির্বাচনী উত্তাপ তেমন না থাকলেও কিন্তু খোকসা উপজেলায় চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065%। বিপরীতে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে 4200% বেশি। সোমবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় টিআইবি। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা দেওয়া তথ্যের বিশ্লেষণ জানাতেই রাজধানীর মাইডাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীর সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। অনেক ক্ষেত্রে তা সংসদ সদস্যেরাও ছাড়িয়ে গেছে। 5 বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ 3319%। 10 বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ 18233%। অনেকের সম্পদ, আয় ইত্যাদি বিশাল পরিমাণে বেড়েছে, অনেকটা অবিশ্বাস্য এবং তারা তুলনামূলকভাবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের জাতীয় সংসদে নির্বাচিত বা জাতীয় সংসদের যারা প্রার্থী ছিলেন তাদের তুলনায়ও বেশি হারে আয় বা সম্পদের মালিকানা অর্জন করেছেন নির্ধারিত মেয়াদে। ইফতেখারুজ্জামান জানান, হলফনামায় যাদের 1000 গুণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি বলেন, জনস্বার্থ নয় বরং ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে প্রার্থীদের কাছে। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনোই পালন করে না বা এরকম তথ্য প্রকাশের পরেও কখনোই কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের বাদ দিয়ে রাজনীতিতে ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটেছে বলেও মত দিয়েছে সংস্থাটি। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দরনগর চট্টগ্রাম। বৃষ্টিতে নগরবাসীর জীবনে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। এছাড়া কালবৈশাখী তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ, বইতে থাকে শীতল বাতাস, আর দুপুর গড়াতেই নামে ভারী বৃষ্টি, সঙ্গে চোখ রাঙায় বজ্রপাত। দাবদাহের পর এমন বৃষ্টি নগরবাসীর মাঝে নিয়ে আসে স্বস্তি, কিন্তু সেই স্বস্তিতে ভাটা পড়ে নগরীর জলাবদ্ধতায়। মুহূর্তেই তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়ক। ভোগান্তিতে পড়েন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। অল্পতে বৃষ্টি হলে চট্টগ্রাম শহরে পানি উঠে যায়। আবার আমরা পরীক্ষা দিয়ে বের হলাম, এখন বাসা যেতে পারতেছি না, খুব কষ্টে আছি। নালা কাছে হয়ে যেত, নালাটা ড্রেসিং হতো তাহলে আমরা মোটামুটি
ঠিকভাবে চলাফেরা করতে পারতাম। বৃষ্টিতে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো দুষ্কার জাম হয়ে গেছে। পানির অবস্থা তো ভালো না, পানি তো উঠে গেছে, রাস্তা নালা পরিষ্কার হয় নাই, সেই জন্য তো উঠে গেছে। কাজ করতেছে না, যেগুলো কাজ করতেছে ওগুলো শেষ করে নাই। কালবৈশাখীর তাণ্ডবে নগরীর নাসিরাবাদ এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে দুটি বৈদ্যুতিক খুঁটিও, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাহত হয় যান চলাচল। বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরী। বহু বছর থেকে এমনটা হয়ে আসলেও নেই কার্যকর পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র তাপ প্রবাহের পর অবশেষে চট্টগ্রামে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। তবে জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে বৃষ্টি নিয়ে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, মৌসুমের প্রথম বৃষ্টির পর চট্টগ্রামের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় 1 ঘন্টা যে ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পর নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, 2 নম্বরে সহ নগরীর যেসব নিম্ন এলাকা আছে সবগুলো আসলে বৃষ্টি চলে গেছে। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি তীব্র বাতাস এবং প্রচন্ড বৃষ্টির কারণে নগরীর আশপাশের সড়ক সহ এবং নগরীতে যেসব সড়ক হয়েছে ওগুলোতে গাছ ভেঙে পড়েছে, গাছ সহ বিভিন্ন বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে আমরা দেখেছি। এবং এগুলোর কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যানজটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে। পাশাপাশি নগরবাসী বলছেন যে দীর্ঘদিন ধরে নালাগুলো পরিষ্কার না করা এবং নালাগুলোর কারণে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জলাবদ্ধতা দূর করার জন্য আসলে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো শেষ হলে আসলে জলাবদ্ধতাকে মুক্তি পাবে নগরবাসী। তবে বছরের পর বছর ধরে যে জলাবদ্ধতার মধ্যে আটকে আছে নগর, সেটি আসলে এবারও বড় ধরনের জলাবদ্ধতা ভোগান্তি করবে নগরবাসী। কারণ একটু বৃষ্টি হবে নগরের নিচু জায়গাগুলোতে পানি জমে উঠে। পাশাপাশি যে ভোগান্তি শুরু হয়েছে সেটি আসলে কখন শেষ হবে সেটি বলা যায় না। কারণ এখনো নগরীর কয়েকটি সড়কের মধ্যে যে গাছ ভেঙে পড়ছে সেটি সরকারের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি আমরা নগরীর যেসব আশপাশের উপজেলা রয়েছে সেগুলোতে খোঁজ নিয়েছি, বিশেষ করে হাটাজারি, সন্দ্বীপ, রেশারা, সীতাকুণ্ড এইসব উপজেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ন্যান্সি। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। দীর্ঘ 48 ঘন্টার চেষ্টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবনিয়া এলাকার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এখনও সম্পূর্ণ আগুন নেভেনি। বন কর্মকর্তারা জানিয়েছেন তারা এখনই বন ছেড়ে যাব না, আরও 2-3 দিন পর্যবেক্ষণ করবেন। বাগেরহাট থেকে সহকর্মী SS সোহানের তথ্য ছবিতে রিপোর্ট। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন। সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবনিয়া এলাকায় সাংবাদিকদের এই কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন এখনও সম্পূর্ণ নেভেনি। আগামী 2 থেকে 3 দিন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত 43 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে, তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারবো। এদিকে দুপুরের দিকেও বনের মধ্যে ধোঁয়া উঠতে দেখা গেছে। বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিটের সদস্যরা ধোঁয়া দেখে দেখে পানি ছিটাচ্ছেন। ধোঁয়া ফুরিয়ে ফুরিয়ে ওঠে, হ্যাঁ আমরা পানি দিয়া নিয়ন্ত্রণ করছি এবং আমরা বিসিরি দেখতে আছি যে কোনো জায়গায় দিয়া কোনো ধোঁয়ার কোনো আভাস পাওয়া যায় কিনা। পর্যায়ক্রমে কোনোখানে আগুন আবার উঠতে পারে, এই জন্য 3 দিন অপেক্ষা করতেছি। বন কর্মকর্তারা জানিয়েছেন তারা এখনই বন ছেড়ে যাবেন না, আরো 2 থেকে 3 দিন তাদের টিম মনিটরিং করবে। মনিটরিং করে আমাদের নিয়মিত টহল টিম কন্টিনিউয়াস এটা টহল দিবে এবং কোথাও যদি কোনো থাকে সেটা সাথে সাথে অ্যাড্রেস করা হবে। শনিবার বিকেলে খবর পাওয়ার পর সুন্দরবনের আমরবনিয়া এলাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় 5 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে যেহেতু বনের আগুন তাই আরও কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। মন্ত্রিসভাকে বিষয়টি অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। গ্রামাঞ্চলে লোডশেডিং কমাতেও নির্দেশ দেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত এজেন্ডার বাইরে সুন্দরবনের আগুনের পরিস্থিতির সবশেষ অবস্থা জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বনের আগুন, এজন্য অতি দ্রুত নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেওয়া যায় না। ফলে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার জন্য মন্ত্রিসভাকে অবহিত করেন তিনি। বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সর্বশেষ পরিস্থিতি উনি যেটা জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকম ভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। এর বাইরেও দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামে লোডশেডিং কমাতে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। আমরা সেটাই ব্যবস্থা করে এখন একটা ভালো অবস্থায় আসছি। তেল আর আর্থিক সংকটের যে সমস্যা ছিল তা কেটে গেছে। ফলে এখন থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে জানান প্রতিমন্ত্রী। তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি আসছি। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আসতেছে। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখা ছিল, কারণ আমরা ওই যে বললাম তেলের স্বল্পতা ছিল। আমাদের প্রায় ১৫০০ মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল, এটা কমে আসছে এখন ৫০০, এখন একদম জিরোর দিকে চলে আসছে। বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে। রোববার বিরোধী দলের নেতারা সংসদে বিদ্যুৎ পরিস্থিতির যে সমালোচনা করেছেন তার জবাবে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা তাদের অভিমত দিতেই পারেন। ধন্যবাদ। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। মুখোশের আড়ালে ভয়ঙ্কর অপকর্ম, রিমান্ডে ভয়াবহ তথ্য দিচ্ছেন মিল্টন সামাদ্দার। আশ্রমের মানুষের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন। ২৪ বছরে ২৬ বার সুন্দরবনে আগুন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলছেন বিশ্লেষকরা। তাদের মতে বনের উপর নিয়ন্ত্রণ এবং বন সুরক্ষায় ব্যর্থ প্রশাসন। সুন্দরবনে আগুনের ঘটনায় কোনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না দেয়াকে সঠিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন বেলার নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান। জবাবদিহিতা নিশ্চিতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের পরামর্শ তার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। খোদ সরকারের হিসেব বলছে গেল ২৪ বছরে ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে, আর এতে ধ্বংস হয়েছে ৭৫ একরের বেশি বনভূমি। সবশেষ গেল শনিবার সুন্দরবনের পূর্ব চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়াতে আগুন লাগলে ৪ একরের বেশি জমি পুড়ে ছাই হয়, যা নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনীগুলো চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা বলছেন মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তাদের যোগসাজশে এবং অদক্ষ মোয়ালদের কারণে সুন্দরবনে বারবার ঘটছে আগুনের ঘটনা। পাশাপাশি আগুন লাগলে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাতেও বন বিভাগের কৌশলগত জ্ঞানের ঘাটতিকেই দায়ী করছেন তারা। যেহেতু অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা রেঞ্জ নেন, এখানে আগুন লাগে এবং দ্রুত ছড়াতে পারে। আর অন্যান্য জায়গাতে ছোট ছোট খাল থাকে, ক্রিক্স থাকে, যেহেতু জ্বর বাটা হয় প্রতিনিয়ত, সেখানে আগুনটা ছড়াতে পারে, এটা একটা কারণ হতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো গবেষণা বা তথ্য নাই যে এই বারবার কেন ঘটছে এবং কারা ঘটাচ্ছে। এই এলাকায় বিশেষ করে যারা কর্মী আছেন, বনকর্মীদেরও যথেষ্ট প্রশিক্ষণের দরকার আছে। বাপার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন, এসব আগুনের বেশিরভাগ কারণ মানবসৃষ্ট। প্রশাসনের তথাকথিত তদন্ত প্রতিবেদনে কেবল মোয়াল এবং মাছ ব্যবসায়ীদের দায়ী করেই দায়ী এড়িয়েছে বন বিভাগ। বলেন, সঠিক তদন্ত ও কার্যকর ব্যবস্থা না হয় প্রশাসনকেই এর দায় নিতে হবে। বন বিভাগ যদি বলে এটা মধু যারা সংগ্রহ করে বা পাতা যারা সংগ্রহ করে, কাঠ যারা সংগ্রহ করে, মাছ যারা সংগ্রহ করে তাদের কাজ,
তো সেই মৌয়াল এবং বাওয়ালদেরকে তো লাইসেন্স বন বিভাগই দিচ্ছে। যে সময়টায় অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি থাকে, অগ্নিঝুঁকি বেশি থাকে, সে সময় বন বিভাগ এটা দেবে না। সঠিক তদন্ত না হওয়ার পেছনে সরকারি ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং কমিটির সঠিক রিপোর্ট প্রকাশ না করাকেই বড় দুর্বলতা হিসেবে দায়ী করেন বাপার প্রধান নির্বাহী। এতগুলো যে তদন্ত হয়েছে, তদন্ত কমিটি তো নিশ্চয়ই খালি কারণ নির্ধারণ করেনি, সুপারিশগুলোও দিয়েছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নে এ পর্যন্ত বন বিভাগ কী করেছে সেটার উপরে একটা নিরপেক্ষ কমিটি হওয়া দরকার। সেটা যদি সরকারি পর্যায়ে হয় আর বন বিভাগের লোক দিয়ে হয়, তাহলে তো আমরা জানতে পারবো না যে বন বিভাগ তার দায়িত্ব কতটা পালন করেছে। যদিও এই বিষয়ে মন্ত্রণালয়ের দায়সারা জবাব, সঠিক নিয়ম মেনেই হয় এসব ঘটনার তদন্ত। বিশেষজ্ঞ পর্যায়ের যারা আছে, যারা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইরের, তারা এই কমিটিতে অন্ততপক্ষে 4 জন তারা ইনভলভ হয়েছে। তাদের বিশেষজ্ঞ মতামতটি ডেফিনেটলি আমাদের কমিটিতে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে তারা সহায়তা পাবে তাদের কাছ থেকে। ধারাবাহিকভাবে সুন্দরবনের পূর্ব অংশের এমন আগুন নিয়ে সচেতন না হলে এর বিরূপ প্রভাব পুরো ম্যানগ্রোভ অঞ্চলে পড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচন থেকে যেসব মন্ত্রী এমপিরা স্বজনদের বিরত রাখতে দলীয় নির্দেশনা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, দেশে ভুয়া ভোটার ও প্রহসনের নির্বাচন করেছে বিএনপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। দরজায় কড়া নাড়ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। নানা উদ্যোগের পরও প্রার্থিতা থেকে সরেনি মন্ত্রী এমপিদের অনেক স্বজন। এ অবস্থায় সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, উপজেলায় মন্ত্রী, সংসদ সদস্যের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যারা এই সিদ্ধান্ত মানেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগে আপনারা, আমি যে বলি সময় মতো ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগে গত জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি এটা আপনি মনে করেন যেটা একরকমের শাস্তি না? আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো ভাবে, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন বর্জন করায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলটি সবসময় প্রহসনের নির্বাচন করেছে, গণতন্ত্রের প্রতি তাদের কখনোই আগ্রহ ছিল না। বাংলাদেশের গণতন্ত্রকে 75 থেকে 2006 সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রশাসনের নির্বাচন 1,23,00,000 ভুয়া ভোটার, হ্যাঁ না ভোটে 114% হ্যাঁ ভোট, এসব কিন্তু তাদেরই সৃষ্টি। কাদের বলেন, দেশের সবচেয়ে বেশি ভুয়া ভোটার তৈরি করেছে বিএনপি। জানান, তাদের কথিত আন্দোলনে আগ্রহ নেই জনগণের। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে কাল দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। এগিয়ে থাকায় ম্যাচে জয় পেলেই সিরিজ জিতবে টাইগাররা। রাজশাহীতে শত কোটি টাকার জমি নিয়ে নিরাপত্তাহীনতায় পড়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। তার জমি দখলে নিতে তৎপরতা চলছে বলে অভিযোগ। এই তৎপরতায় নাম এসেছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের। পুলিশের কাছে জিডি করেও ফল না পাওয়ায় আদালতে শরণাপন্ন হয়েছেন তিনি। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন।
শত কোটি টাকার জমি দখলদারদের হাত থেকে বাঁচাতে মরিয়া এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার অভিযোগের আঙুল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের বিরুদ্ধে। পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনের দাবি, আওয়াল ও সুমনের লোকজন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমাকে ১৯ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর সুমন 3 বার লোক পাঠায় তার সাথে দেখা করার জন্য। আমাকে টেলিফোনে জানালেন যে আপনার যে জমি আছে আমাদেরকে অর্ধেক জমি দিয়ে দিতে হবে। মেয়র মহোদয়ের আপনার ওই যে ব্যবসায়িক পার্টনার, তার ম্যানেজার পরিচয় দানকারী আমাকে রাত্রে টেলিফোন করে বলছে যে এরকম জমি আপনাকে দিয়ে দিতে হবে অর্ধেক, না দিলে অসুবিধা আছে। 4 জন আসলো, এসে বললো যে এরা এটা কার রুম, ওইটা কার রুম। তা সারা রুম প্রথমে খুললাম, কে বারে বারে আসছেন আপনারা, তো আপনাদের পরিচয়টা দিবেন। তখন বলছে যে আমরা ডিবির লোক। ডোয়ার আছে সব খোলা, 4 জন মিলে সব খুললো, উল্টা পাল্টা সব করলো। আওয়াল ও সুমনের তৎপরতা থেকে বাঁচতে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। মেয়রের ঘনিষ্ঠ আওয়াল ও সুমন জমি দখলে নিতে না পেরে সিটি কর্পোরেশনের মাধ্যমে অধিগ্রহণের ব্যবস্থা করেন। এ নিয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। এতে জিডির সঠিক তদন্ত ছাড়াই প্রতিবেদন দাখিলের অভিযোগ এনেছেন তিনি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে রুল জারি হয়। রুল জারির পরেও ডিসি অফিস থেকে আমাকে 7 ধারা জারি করা হয়। 7 ধারার মহামান্য আদালতকে অবগত করলে স্থগিত করে দেয়। 10/3/2024 তারিখে নথিজাত করা হয়েছে। সেই আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য মহানগর দায়রা জজ আদালতে আমরা রিভিশন ফাইল করছি। তবে শামসুজ্জামান আওয়াল ও তহিদুল হক সুমনের দাবি, জমিটি কবরস্থানের জন্য অধিগ্রহণ করতে চায় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আপনার গরুস্থান করার জন্য একটা জায়গা, ওখানে একটা জিডি করেছে না কি করেছে আপনার। 21 সালে আমাদের সিটি কর্পোরেশনে আপনার জিএম মিটিং এর মাধ্যমে অধিগ্রহণের প্রস্তাব হয়। পরবর্তী সময় ওনার জমি অধিগ্রহণ নোটিশ কোনো কিছু সিটি কর্পোরেশন বা আমরা দেয়নি, যে জিডি করেছে যে ওনার জমি আমরা অধিগ্রহণ করতে যাচ্ছি, কিন্তু মুরসাল মজা, ওটা আমার ওয়ার্ডেও না। সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ করতে চাইলেও পুলিশ কর্মকর্তা শামসুল আরেফিনের ওই জমির অবস্থান জেলার পবা উপজেলার মধ্যে, যা সিটি কর্পোরেশনের সীমানার বাইরে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়াবহ সব অপকর্মে লিপ্ত মিল্টন সমাদ্দার। দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে প্রতারণা ও অপকর্মের লোমহর্ষক সব তথ্য পাচ্ছে ডিবি পুলিশ। সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র জানান, একে একে অপকর্মের কথা স্বীকার করছেন মিল্টন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আশ্রমে থাকা মানুষগুলোর দায়িত্ব নিচ্ছে বলেও জানান ডিবি প্রধান। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। প্রতারণা ও অনিয়মের সব ধাপ অতিক্রম করেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। পথে রাস্তাঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো এখানে, আর এর নাম করে মানুষের আবেগকে কাজে লাগিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া মৃতদের অঙ্গ প্রত্যঙ্গও বিক্রি করতেন মিল্টন সমাদ্দার। প্রথম দফা জিজ্ঞাসাবাদে লোমহর্ষক এমন অনেক বিষয় স্বীকার করেছেন এ প্রতারক। দ্বিতীয় দফায় এখন আবারও তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সোমবার দুপুরে ব্রিফিংয়ে ডিবির মুখপাত্র জানান, মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে আরো ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে। বিভিন্ন মানুষকে প্রতারিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ, অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে পুঁজি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু কোনো টাকাই খরচ করছিলেন না, তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন না, এবং সে কারণে তা আরও অনেক তথ্য আমরা পেয়েছি। ভয়াবহ তথ্য, লোমহর্ষক ঘটনা, সেগুলো আমরা পরে বলবো, তদন্ত চলছে। আশ্রমে থাকা মানুষগুলোর কি হবে সে বিষয়ে স্পষ্ট করেন হারুন আর রশিদ। ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফেরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। প্রতারণার অভিযোগে রোববার ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।